হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গাইডের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে এডুকেশন বিষয়ে বিভিন্ন টপিক নিয়ে নিয়মিত আলোচনা করা হয়ে থাকে। আপনারা যারা একাদশ দ্বাদশ শ্রেণী এডুকেশন, বিএ এডুকেশন, এমএ এডুকেশন, বিএড, এমএড প্রভৃতি শিক্ষার্থীরা আছেন, আপনাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল হবে। এছাড়াও আপনারা যারা ডাব্লিউবি টেট প্রাইমারি, আপার প্রাইমারি, ডাব্লিউবি সেট, ইউজিসি নেট পেপার 1, পেপার 2 এডুকেশন, সিটেট, এসএলএসটি এডুকেশন প্রভৃতি টিচিং এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল হবে। তাই নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি লার্নিংয়ের বাংলা শব্দ হচ্ছে শিখন। এই শিখন বা শেখা শব্দটা আমরা সবাই শুনেছি। ছোটোবেলায় আমরা যখন স্কুল থেকে বাড়ি আসতাম, তখন বাড়ির যে বাবা মায়েরা আমাদের জিজ্ঞাসা করতেন না যে স্কুলে আজকে কী শিখলি। অর্থাৎ আমাদের অনেকের মধ্যে ধারণা থাকে যে আমরা শিক্ষাটা শুধুমাত্র বিদ্যালয়ে পেয়ে থাকি, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কেন ভুল। একটা ছেলে খুব জোরে বাইক চালাতো। এবারে দুর্ভাগ্যবশত ওই ছেলেটা পড়ে যাওয়ার ফলে তার যে পাশে থাকা লোকেরা দেখে বলে ছেলেটার উচিত শিক্ষা হয়েছে। আর একটা আমি এক্সাম্পল দিই। একজন ব্যক্তি খুবই উচ্চশিক্ষিত এবং তিনি একটা ভালো জবও করেন, কিন্তু সে তার বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। তখন তাকে লোকেরা দেখে বলে যে লোকটা উচ্চশিক্ষিত হলেও তার কিন্তু প্রকৃত শিক্ষা হয়নি। তাহলে এই যে আমি কথাগুলো বললাম বা এই যে আমি উদাহরণগুলো দিলাম, এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে শিক্ষাটা শুধুমাত্র বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমরা বাহ্যিকভাবেও বিভিন্ন শিক্ষা নিয়ে থাকি। আচ্ছা, ধরুন আপনি যে বিদ্যালয়ে যে শিক্ষাটা নিচ্ছেন তার উপর ভিত্তি করে কি আপনি আপনার জীবনটা অতিবাহিত করতে পারবেন? একটু ভেবে দেখবেন। নিশ্চয়ই নয়, কারণ বিদ্যালয়ের যে আমাদের যে গতানুগতিক পাঠ্যক্রমটা, তার বাইরে গিয়েও আমাদের বিভিন্ন বাহ্যিক শিক্ষা অর্জন করতে হবে, যার উপর ভিত্তি করে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি। তাহলে আমরা কখনোই বলতে পারি না যে প্রকৃত শিক্ষা শুধুমাত্র বিদ্যালয়ের মধ্যেই হয়ে থাকে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এবারে এই যে শিক্ষাটা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন আমরা যখন বিদ্যালয়ে থাকি তখন বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক প্রভৃতি বিষয়ে শিক্ষা অর্জন করি। এছাড়াও যখন আমরা বিদ্যালয় থেকে আসি তখন তারই সঙ্গে সঙ্গে আমরা সাঁতার কাটা শিখি, সাইকেল চালানো শিখি, বাইক চালানো শিখি। তাহলে আমরা কি বলতে পারি যে শিক্ষাটা বিভিন্ন রকমের হয়ে থাকে। শিক্ষা কখনো একটা মাধ্যমে হয়ে থাকে না, শিক্ষা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। শিক্ষা হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ আমরা প্রতিনিয়ত কোনো না কোনো জিনিস আমরা শিখে চলেছি। কি বললাম? শিক্ষা হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া, যা আমরা কোনো না কোনো সময় বা কোনো না কোনো ধারায় আমরা কোনো না কোনো মাধ্যমে আমরা শিখে চলেছি বা প্রতিনিয়ত আমরা শিখে চলেছি। মানে এই যে শেখার কোনো নির্দিষ্ট স্থান, কাল, পাত্র, বয়স থাকে না। আমরা প্রতিনিয়ত শিক্ষা অর্জন করি বা আমরা শিখে থাকি। সেই জন্য আমরা বলে থাকি না যে শিক্ষা হলো একটা লাইফ লং প্রসেস, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত আমরা শিখে থাকি বা আমাদের শিক্ষা বা জ্ঞান অর্জন চলতে থাকে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবার আমি এখানে 4টা এক্সাম্পল দিয়েছি। এর উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো কোনটা শিখন, কোনটা শিখন নয়। দেখুন, প্রথম উদাহরণে দেওয়া আছে একটি শিশু দে করে বলতে পারে। 2 নম্বরে আছে এই ছাত্রটি ভালো কবিতা বলতে পারে। 3 নম্বর কি আছে? এই শিশুটি সাপ দেখে ছুটে পালালো।
4 নম্বর আছে বাজি ফাটার সঙ্গে সঙ্গে শিশুটি চমকে উঠল। এই যে 4টা এক্সাম্পল দিয়েছি একটু ভালো করে বুঝবেন। এই এক্সাম্পল উপর ভিত্তি করে আমরা বলতে পারবো কোনটাকে আমরা শিখন বলবো, কোনটাকে আমরা শিখন বলবো না। প্রথমে কি হচ্ছে যে একটা শিশু দ্যা দ্যা করে বলতে পারে। আমরা অনেকেই জানি যে 4 মাস একটা শিশুর 4 মাস বয়সে সে দ্যা দ্যা করে ব্যাবে করে শব্দ করতে পারে। দেখুন শিশু এই যে দ্যা দে বা ব্যাবে শব্দটা যে করছে, এই দ্যা দে বা ব্যাবে শব্দটা কিন্তু সে স্বাভাবিকভাবেই করছে, অর্থাৎ জন্মসূত্রেই সে এই ক্ষমতাটা পেয়েছে বা এই তার এবিলিটিটা আছে, তাই সে দ্যা দে বা ব্যাবে করছে, বা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই যে এই দ্যা দে বা ব্যাবে শব্দ করার পেছনে কোনো ব্যক্তির কিন্তু সাহায্য নেই, বা কোনো ব্যক্তির সাহায্য বা সহযোগিতা ছাড়া সেই শিশুটি স্বাভাবিকভাবেই দ্যা দে বা ব্যাবে শব্দটা করতে পারছে। তারপরে কি আছে, এই ছাত্রটি ভালো কবিতা বলতে পারে বা এই ছাত্রটি ভালো কবিতা মুখস্থ বলতে পারে। এই ছাত্রটা কিন্তু জন্মসূত্রে বা জন্ম থেকে কিন্তু এই কবিতা মুখস্থ করাটা কিন্তু তার মধ্যে ছিল না, বা সে কিন্তু এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া নয়, বা সে জন্ম থেকে কিন্তু কবিতা বলতে পারতো না। তাকে কবিতা পাঠ করানোটা শেখানো হয়েছে। কবিতা পাঠ করাটা শেখানোর পরে সে কবিতাটা ভালো করে মুখস্থ বলতে পারছে। এর মানে কি যে পূর্বের যে কোনো অভিজ্ঞতা, পূর্বের অভিজ্ঞতার উপর ভিত্তি করে সে তার কাজটা সম্পন্ন করছে, মানে তাকে আগে কবিতা পাঠ করানোটা শেখানো হয়েছে, তারপরে সে কবিতাটা ভালোভাবে বলতে বা মুখস্থ বলতে পারছে। এরপরে এই শিশুটি সাপ দেখে ছুটে পালালো, সাপ দেখে ছুটে পালালো। তাহলে শিশুটিকে কিন্তু আগে থেকে বলা হয়েছে যে সাপ কিন্তু একটা বিষাক্ত প্রাণী, সেই বিষাক্ত সাপকে দেখলে সাপের কাছে যাওয়া উচিত নয়, মানে তাকে সেই সাপ সম্পর্কে আগে ধারণা দেওয়া হয়েছে যে সাপ একটা বিষাক্ত, সাপের কাছে সাপ দেখলে সাপের কাছে যেতে নেই, মানে এই ধারণাটা তাকে আগে দেওয়া হয়েছে। সেই পূর্বের অভিজ্ঞতার উপর ভিত্তিতে সেই শিশুটি সাপ দেখা মাত্রই ছুটে পালায় বা ছুটে পালালো। লাস্ট একটা উদাহরণ আছে, বাজি ফাটার সঙ্গে সঙ্গে শিশুটা চমকে উঠলো। বাজি ফাটার সঙ্গে সঙ্গে শিশুটা চমকে উঠলো মানে দেখুন এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা কখনোই কোনো শিশুকে বলি না যে বাজি ফাটলে তুই চমকে উঠবি, তাই এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। একে আমরা প্রতিবর্ত ক্রিয়া বলে থাকি, যেটা ইংরেজিতে বলা হয় রিফ্লেক্স অ্যাকশন, যেটাকে বাংলায় বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ শিশু এখানে কাজটা সে স্বাভাবিকভাবেই করে থাকতে, এই কাজটা সম্পন্ন করতে তার কোনো পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা শিখন তাকেই বলবো শিশু যে কাজটা করতে পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন হয়, শিশুর যে কাজটা করতে পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন হয় তাকেই আমরা শিখন বলবো। যেটা স্বাভাবিক প্রক্রিয়া, যেটা সে স্বাভাবিকভাবেই করতে পারে সেটাকে আমরা শিখন বলবো না। তাহলে প্রথম উদাহরণটাকে আমরা শিখন বলতে পারি না এবং লাস্টের উদাহরণটাকে আমরা শিখন বলতে পারি না, কারণ এই দুটো উদাহরণে যে শিশু যে কাজটা করছে সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর আমরা উদাহরণ 2 এবং উদাহরণ 3 কে আমরা শিখন বলতে পারবো, কারণ এই যে এখানে যে শিশুটা কাজটা করছে সেটা সে পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতেই সে তার কাজটা সম্পন্ন করছে, তাই এখানে উদাহরণ 2 এবং উদাহরণ 3কে আমরা শিখন বলতে পারি, আর উদাহরণ 1 এবং উদাহরণ 4কে আমরা শিখন বলতে পারি না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তাহলে শিখন বলতে আমরা কি বলতে পারি, অভিজ্ঞতার প্রভাবে মানুষের আচরণের যে পরিবর্তন হয় তাকেই আমরা শিখন বলি। কি বললাম, অভিজ্ঞতার প্রভাবে মানুষের আচরণের যে পরিবর্তন হয় তাকেই আমরা শিখন বলে থাকি। অতএব সবশেষে আমরা বলতে পারি যে শিখন হলো আচরণের পরিবর্তন। সেই পরিবর্তন বৌদ্ধিক, সামাজিক, প্রাক্ষবিক ইত্যাদি সব দিক থেকেই হতে পারে এবং
শিখন শুধুমাত্র শ্রেণীকক্ষের অভ্যন্তরে হবে তা নয়, শিখন ব্যক্তির সামগ্রিক পরিবেশ থেকেই হবে। তাহলে আমি আপনাদের আগে কি বললাম, যে শিখন শুধুমাত্র বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, শিখন পরিবেশ দ্বারাও আমাদের মধ্যে হয়ে থাকে। ডিয়ার স্টুডেন্টস, আমরা শিখন কি সেই সম্পর্কে জানলাম, বা শিখন কাকে বলে সেই সম্পর্কে জানলাম। এবার আমরা শিখনের কয়েকটা বৈশিষ্ট্যগুলি দেখে নেব। প্রথমে আছে, শিখন হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে শিখন ধারাবাহিকভাবে আমাদের মধ্যে ঘটে থাকে, বা ধারাবাহিকভাবে আমাদের মধ্যে শিখন হয়ে থাকে। অর্থাৎ আমরা সবাই জানি যে শিখন একটা আমাদের লাইফ লং প্রসেস, যা মৃত্যুর আগে পর্যন্ত ব্যক্তির মধ্যে হয়ে থাকে। তাই শিখন একটা ধারাবাহিক প্রক্রিয়া। এরপরে কি আছে, লক্ষ্য অভিমুখ। লক্ষ্য অভিমুখী বলতে আমরা কি বুঝি, অর্থাৎ শিখন যদি একটা লক্ষ্যের উপর ভিত্তি করে হয়ে থাকে তাহলে সেই শিখনটা দ্রুত হয়ে থাকে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে শিখি তার কিন্তু কিছু না কিছু একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যের উপর ভিত্তি করে আমরা বিষয়গুলো শিখে থাকি। তাই শিখন হলো একটি লক্ষ্য অভিমুখী। অনুশীলন নির্ভর। অনুশীলন নির্ভর, কোনো শিখন যদি অনুশীলন নির্ভর হয় তাহলে সেই শিখনটা সব থেকে দ্রুত হয়ে থাকে। কি বললাম, শিখন যদি অনুশীলন নির্ভর হয় তাহলে সেই শিখন সব থেকে দ্রুত হয়ে থাকে। এরপরে কি আছে, এরপরে আছে বাচনিক জ্ঞানের প্রসার। শিখনের দ্বারা বা শিখনের মাধ্যমে ব্যক্তির বাচনিক জ্ঞানের প্রসার ঘটে। তারপরে কি আছে, শিখন হলো একটা বৌদ্ধিক দক্ষতার বৃদ্ধি। শিখনের মাধ্যমে ব্যক্তির মধ্যে বৌদ্ধিক দক্ষতার বৃদ্ধি ঘটে। এর ফলে শিক্ষার্থী বা ব্যক্তি বিভেদীকরণ করতে পারে, বিমূর্ত চিন্তার প্রসার ঘটতে পারে প্রভৃতি। এইগুলো ছিল। আরও এখানে বৈশিষ্ট্য আছে, কিন্তু এই 5টা বৈশিষ্ট্য আমি আপনাদের বললাম। শিখনের কিন্তু আরও বৈশিষ্ট্য কিন্তু হয়, ঠিক আছে। আচ্ছা স্টুডেন্টস, এবার আমরা শিখনের বা লার্নিংয়ের কয়েকটা টাইপ বা শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। শিখনের বেসিক্যালি 6টা টাইপ হয়। কি কি? তথ্যগত শিখন পদ্ধতি, তথ্যগত শিখন, সংযোগ শিখন, ধারণার শিখন, পদ্ধতিগত শিখন, সামান্যীকরণের শিখন এবং নীতি ও সূত্রের শিখন। তাহলে প্রথমে আমরা এই তথ্যগত শিখন কি সেই সম্পর্কে জানব। তথ্যগত শিখন বলতে সেই শিখনকে বোঝায় যে শিখনের দ্বারা ব্যক্তির কোনো ঘটনা, কোনো তথ্য, কোনো সামনে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা পরীক্ষা নিরীক্ষা করে তার যে প্রকৃত যে মূল ভিত্তি সেই সম্পর্কে যে জ্ঞান অর্জনটা করা হয় সেটা হচ্ছে তথ্যগত শিখন। কি বললাম, ধরুন আমাদের সামনে কোনো ঘটনা ঘটছে, এবারে সেই যে ঘটনাটা ঘটছে সেটা কি কারণে ঘটলো, কিভাবে ঘটলো, তার পরীক্ষা নিরীক্ষা করে তার যে মূল অর্থ বা তার যে মূল জ্ঞান সেই সম্পর্কে জানাই হচ্ছে তথ্যগত শিখন। তারপরে কি আছে, সংযোগ শিখন। সংযোগ শিখনটা কি? সংযোগ শিখন হচ্ছে উদ্দীপনা ও প্রতিক্রিয়ার সংযোগের ফলে বা উদ্দীপনা ও প্রতিক্রিয়ার সংযোগের মাধ্যমে ব্যক্তির যে আচরণের পরিবর্তন বা শিখন হয়ে থাকে তাকেই আমরা বলবো সংযোগ শিখন। যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। একটা শিশুকে বলা হলো যে তুই যদি এই কাজটা সম্পন্ন করতে পারিস তোকে আমি একটা চকলেট দেব। তাহলে সেই চকলেট পাওয়ার আশায় শিশুটি সেই কাজটা দ্রুত সম্পন্ন করার চেষ্টা করে থাকে। অর্থাৎ এখানে উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন হলো এবং তার ফলে ব্যক্তির যে আচরণের যে পরিবর্তন হলো তাকেই বলা হয় সংযোগ শিখন। তারপরে কি আছে, ধারণার শিখন। ধারণার শিখন আমরা কাকে বলবো? ধারণার শিখন হচ্ছে যে কোনো একটা বিষয়ের তার বিষয়গত যে বৈশিষ্ট্যগুলো থাকে। কি বললাম, কোনো একটা বিষয়ের তার যে বিষয়গত যে বৈশিষ্ট্যগুলো থাকে সে বৈশিষ্ট্যগুলোর ওপর ভিত্তি করে আমরা সেই বিষয়কে যখন অন্য বিষয় থেকে পৃথকীকরণ করতে পারি তাকেই আমরা বলবো ধারণার শিখন। কি বললাম, কোনো একটা বিষয়ের তার যে বিষয়গত যে বৈশিষ্ট্যগুলো থাকে তার উপর ভিত্তি করে আমরা ওই বিষয়টিকে পৃথকীকরণ করতে পারি তাকেই আমরা বলবো ধারণার
শিখন। যেমন একটা শিশুকে যদি সব সময় পেন দেওয়া হয় তাহলে সে ওই পেন সম্পর্কে একটা তার ধারণা সৃষ্টি হয় এবং সে পেন আর পেন্সিলের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। এটাই ছিল ধারণা শিখনের উদাহরণ। এরপরে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে পদ্ধতিগত শিখন। তাহলে পদ্ধতিগত শিখন কি? পদ্ধতিগত শিখন হলো সেই শিখন পদ্ধতি যেখানে সুনির্দিষ্ট পর্যায়ক্রমিক কয়েকটা ধাপ থাকে। এবারে সেই ধাপগুলো পুনঃপুন অনুশীলনের দ্বারা ব্যক্তির যে আচরণের পরিবর্তন হয় বা শিখন হয়ে থাকে তাকেই আমরা বলবো পদ্ধতিগত শিখন। মানে এখানে কয়েকটা ধাপ থাকে, সেই ধাপগুলো পরপর অনুশীলনের মাধ্যমে আমরা বা আমাদের মধ্যে যে শিখনটা হয় তাকেই আমরা বলবো পদ্ধতিগত শিখন। আমাদের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি না যে বিভিন্ন সূত্র পরপর ধাপে ধাপে করে আমাদের সাজাতে হবে এবং বারবার সেটাকে অনুশীলন করে আমাদের অঙ্কটা আয়ত্ত করতে হবে। এরপরে হচ্ছে সামান্যীকরণের শিখন। সামান্যীকরণের শিখন কি? সামান্যীকরণের শিখন হচ্ছে কোনো একটা বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হই তখন তাকে আমরা বলবো সামান্যীকরণ। যেমন একটা শিশুকে একটা পাখির বর্ণনা দেওয়া হলো যে পাখির দুটো ডানা থাকে, পাখি আকাশে উড়ে, তারপরে পাখির দুটো পা থাকে। এরকম করে একটা শিশুকে পাখি সম্পর্কে ধারণা দেওয়া হলো। এবারে শিশুকে অনেকগুলো পাখি দেখানো হলো। এবারে ওই শিশুটা তাকে যে উদাহরণগুলো দেওয়া হয়েছিল সেই উদাহরণগুলোকে সমস্তকে একত্রিত করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে এলো যে একেই পাখি বলে, মানে এর দুটো ডানা আছে, দুটো পা আছে, আকাশে ওড়ে, তাহলে একেই পাখি বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে নীতি এবং সূত্রের শিখন। নীতি এবং সূত্রের শিখনটা কি? নীতি এবং সূত্রের শিখন হলো যে দুটি ধারণা বা উপাদানের মধ্যে যখন আমরা সংযোগ স্থাপন করে থাকি বা সম্পর্ক স্থাপন করে থাকি এবং যার উপর ভিত্তি করে ব্যক্তির আচরণের পরিবর্তন হয় এবং বা শিখন হয়ে থাকে তাকেই আমরা বলবো নীতি বা সূত্রের শিখন। কি বললাম? যে দুটো ধারণা বা উপাদানের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করা হয় যার উপর ভিত্তি করে ব্যক্তির আচরণের যে পরিবর্তন বা শিখন হয়ে থাকে তাকেই আমরা বলবো নীতি সূত্রের শিখন। যেমন আমরা চাঁদ, পৃথিবী, সূর্য সম্পর্কে ধারণা পাওয়ার পরেই আমরা দিন রাত্রি সম্পর্কে বুঝতে পারি বা দিন রাত্রি কীভাবে হয় আমরা বুঝতে পারি। তাহলে প্রথমে আপনাকে ওই চাঁদ, সূর্য, পৃথিবী এই তিনটের মধ্যে আগে আপনাকে সংযোগ বা সম্পর্ক স্থাপন করতে হলো। তার উপর ভিত্তি করে আপনি বুঝতে পারলেন যে কখন দিন হয়, কখন রাত হয়, রাতে চাঁদ ওঠে, দিনে সূর্য ওঠে, এগুলো সম্পর্কে আপনারা জানতে পারলেন। এটাই ছিল নীতিসূত্রের শিখন। এইগুলোই হলো শিখনের শ্রেণী বিভাগ। ডিয়ার স্টুডেন্টস, আপনারা যদি এই বিষয় সম্পর্কে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিয়ার স্টুডেন্টস, আজ তাহলে এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।